আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে সোহেল তাজ তো আমার সহকর্মী ছিল, বন্ধু মানুষ, মানে আসলে পলিটিক্যাল না ওই ফ্যামিলিতে। মানে সোহেল তাজ মানে শুধুমাত্র তার বাবার পরিচয়, কিন্তু এই যে নাইস ম্যান, ফ্রেন্ডলি সব কিছু আছে, কিন্তু পলিটিক্যাল না। একটা রাজনৈতিক দল রিভাইভ করবে এমনকি ফুয়াদের ভিতর যে যতটুকু যোগ্যতা আছে, পলিটিক্যাল যে যোগ্যতা আছে, সেটা আসলে ওর নেই। ফলে এই ওখানে আলোচনা করাটাই আসলে ফুয়াদের, আমি মনে করি যে ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি, মানে ওকে টেনে আনা এটা অসম্ভব একটা বিষয়। পলিটিক্যাল লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, সেটা উত্তরাধিকার সূত্রে হয় না, নিজস্ব যোগ্যতা লাগে। তো ওটা সম্ভবই না। দ্বিতীয় যে বিষয়টা হলো 1991 সনে যে ঘটনাটা ঘটেছিল জাতীয় পার্টির জন্য, আওয়ামী লীগের জন্য এই 2024 সন বা 25 সনের প্রেক্ষাপটটা ভিন্ন। সেটা হলো তখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল। 2 নম্বর হলো যে ওখানে কোনো ব্লাডশেড হয়নি যখন ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে। থার্ড হলো যে তিনি তার এলাকাতে উত্তরবঙ্গে ভীষণ রকম জনপ্রিয় ছিলেন। আর ফোর্থ হলো ক্ষমতায় আসার সাথে সাথেই এমন কিছু মানে কাণ্ড কারখানা এরশাদ সাহেবের সাথে করা হয়েছে, যেমন তাকে গ্রেপ্তার করা বা যা কিছু করা, ওই সময়টাতে কিন্তু উত্তরবঙ্গে ভীষণ রকম একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছিল। ফলে ইলেকশনে সেইভাবে তারা যে ভালো করেছিল ওটা যথেষ্ট কারণ ছিল। কিন্তু এবারের মূল ব্যাপারটা হলো আওয়ামী লীগের যদি প্রথম সারির, প্রথম টায়ার যেটা বলা হয়, স্তরের নেতা ধরেন, দ্বিতীয় স্তরের নেতা ধরেন, তৃতীয় স্তরের নেতা ধরেন, একেবারে যুব লীগের নেতা পর্যন্ত, এই বাংলায় কোনো প্রিয় মুখ নেই, সবাই পলাতক। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির নেতাগুলো সবাই পলাতক, এবং তারা রাতারাতি বাংলাদেশে আসবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে একেবারে গ্রিন সিগন্যালও দেন। কলকাতা থেকে টিকিট কেটে এসে নমিনেশন সাবমিট করে নির্বাচনী এলাকায় যাবে, এরকম সাহস আমি আসলে কারোর মধ্যে দেখিনি এখনো পর্যন্ত। বরং অবস্থা উল্টো হয়ে যাবে। আমরা তো 3 জনই তো আছি, ছোটোকালে বাচ্চাদের দেখবেন না, সুন্নতে খতনা করতে গেলে সে তখন খুব কান্নাকাটি করে যে আল্লাহ আমি কেন ছেলে হইলাম, হ্যাঁ আমি যাব না, আমি মেয়ে হইতাম যদি, এরকম কথাবার্তা। তো এখন আওয়ামী লীগের ধরেন সবচেয়ে বড় যে নেতা, তাকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ফোন করেন যে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি পুরো সেনাবাহিনীর একটা রেজিমেন্ট থাকবে, আপনি আসবেন, ওখান থেকে ওবায়দুল কাদেরী চিন্তা করেন, আপনি নোয়াখালীতে গিয়ে একটা ভাষণ দিয়ে আবার কলকাতা চলে যাবেন, বিশ্বাস করেন কলকাতাতে সে যে কান্নাকাটি শুরু করবে, গড়াগড়ি কান্নাকাটি শুরু করবে, ওই যে সুন্নাতে খতনার মতো অবস্থা হবে। এটা আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন। তাহলে কি হবে? তাহলে কি আওয়ামী লীগের রাজনীতি থাকবে না? হ্যাঁ থাকবে। সেটা হলো আগামী 5 বছর 6 বছর পরে এই যে নতুন একটা নেতৃত্ব গড়ে উঠবে, অনেকগুলো নতুন প্রিয় মুখ তৈরি হয়ে যাবে এর সময়ের মধ্যে। কথা বলতে বলতে দেখেন আমাদের এখন তরুণরা যারা কথা বলছে, আমরা তো তাদেরকে 1 বছর 1.5 বছর আগে চিনতাম না, বা চিনলেও তাদেরকে কাউন্ট করতাম না। এখন আওয়ামী লীগের মধ্যে অনেক নেতা আছে, অনেক স্থানীয় নেতা আছে, জাতীয় নেতা আছে, যাদেরকে আমরা চিনি না, কিন্তু সময়ের বিবর্তনে তারা সামনে চলে আসবে। এই গেল একটা। 2 নম্বর হলো যে এই যে মঞ্জু ভাই যেটা বললেন, এই কথাবার্তা বলতে বলতে অনেকে আবার আপনার কথাও বলেন যে আপনিও কি আওয়ামী লীগের দায়িত্ব নিতে। আমি আসলে ওই রনি ভাই কিন্তু একসময় আমাকে বলছিল যে আওয়ামী লীগের দুর্দিন উনি হাল ধরবেন। আমি আগে শুধু একবার বলেছিলাম, কিন্তু করোনার পরে যেটা হলো, আমার না রাজনৈতিক অভিলাষ, ইচ্ছা, আকাঙ্ক্ষা পুরোটা চলে গেছে। আমি কিন্তু এই যে এখন যারা উপদেষ্টা হলেন বা যে সরকার বিবর্তন হলো, এখানে ম্যাচ মেকিং বলেন, সব কিছু বলেন, এখানে যারা আছে তাদের সবার সাথে যদি আদার দেন এদের বাইরে বিএনপি আওয়ামী লীগের আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে, যার জন্য আমি এদেরও অংশ হতে পারতাম এবং এখনও পারি। তো আবার বিএনপিতে গত সেই 2018 থেকে মঞ্জু সাহেব জানেন আমার যে অবস্থানটা এখনও পর্যন্ত আছে। ফলে বিএনপির যে কোনো বড়ো পদ পদবি আমার জন্য কখনই আগেও সমস্যা ছিল না, এখনও সমস্যা নেই। কিন্তু আমি যেটা বললাম যে আমি কিন্তু এই পট পরিবর্তনের পরে আমার শরীর মন ছেড়ে দিয়েছে। আমি বলছি আমি আর ইলেকশনও করবো না, রাজনীতি করবো না, আমি লেখালেখি করতেছি, টক শোতে আসতেছি, এটা হলো আমার ভবিষ্যতে। আপনার মাধ্যমে আজকে খোলাখুলি বললাম কেন। কারণটা হলো যে সেই 2012-13 সন থেকে আসলে আমি এই আওয়ামী রেজিমের বিরুদ্ধে আমার প্রতিবাদ জানাচ্ছি। তো প্রতিবাদ জানাতে মানে এমন অবস্থা হয়ে গেছে বলার মতো, যখন শেখ হাসিনার পতন হয়েছে পুরো শরীরের মধ্যে আমার একটা অলসতা চলে আসছে, একদম ছেড়ে দিছে। তো এটা আর যেতে ইচ্ছা করছে না, আর জাগবে না। দ্বিতীয় যে জিনিসটা হলো যে আমি রাজনীতি কেন করবো, একটা সূত্র আমার কাছে আছে, বলবো এটা। আমি কেন রাজনীতি করব? রাজনীতি করার জন্য ধরেন একটা মন্ত্রী হব, এমপি হব। তো আমি তো মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী এই পদগুলো দেখে আসছি একদম কাছাকাছি। আপনি আজ যদি শেখ হাসিনাকে চিন্তা করেন, ওবায়দুল কাদের সাহেবকে চিন্তা করেন,
তারপর শেষে জনাব তারেক রহমান সাহেবকে চিন্তা করেন, বেগম জিয়াকে চিন্তা করেন। এখন তাদের জীবনের যে জটিলতাগুলো আছে, এই মুহূর্তে জটিলতা আছে, যদি অপশন দেওয়া হয় যে আপনি কি গোলাম মোল্লা রনি হতে চান না এটা হতে চান, তারা কিন্তু গোলাম মোল্লা রনি হতে চাবে, বিকজ আই এম লিডিং এ ভেরি পিসফুল লাইফ, এ ভেরি সাউন্ড লাইফ। কিন্তু আপনি চিন্তা করেন যে জনাব তারেক রহমান, তার বাবার যে নির্মম মৃত্যু, এটা কি তিনি কখনো ভুলতে পারবেন বলেন? আমার বাবা তো এইভাবে মারা যাননি। আবার ধরেন শেখ হাসিনার কথা চিন্তা করেন, 75 15 আগস্টে তার জীবনে যে ঘটনা ঘটছে, আমাকে যদি বলা হয় কিয়ামত সারা পৃথিবীর বাসায় দেওয়া হবে, তোমার বাবা মা ভাই বোনকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে, আমি তো কখনোই কাজ যাব না। এই অভিজ্ঞতা তার সাথে সাথে এই যে মানে শেখ হাসিনার পতনের পরে 7 বারের এমপি, 8 বারের এমপি, মন্ত্রী, এই তাদের উপরে যে জুলুম অত্যাচার, মামলা মোকদ্দমা, এই যে জেলখানাতে যা কিছু হচ্ছে, এইগুলো দেখার পরে আবার মন্ত্রী এমপি হওয়ার মতো মানে আমার ওই পর্যায়ে নির্বুদ্ধিতে এখনো নামে নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন যেখানে আছি সেখানে। ফলে যারা বলছে গোলাম মোল্লা রনি আগামীতে আওয়ামী লীগের হাত হতে পারে, হ্যাঁ অবশ্যই আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম, এটা সম্ভবত 21-22 সনে, 2021-22 সনে একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে আগামীতে যদি দুটো অপশন আসে যে বিএনপির মন্ত্রী ভার্সেস আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের বিপদের সময়, আমি ওটাই বেছে নেবো, মানে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি পদ বেছে নেবো, এটা আমি বলেছিলাম। কিন্তু ওটা হলো 21 সনে, কিন্তু 25 সনে এসে 24 সনে এসে যে পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দূরের কথা, আপনি যদি বলা হন যে তোমার গায়ের সঙ্গে সরেয়া লাগাই দেওয়া হবে, ওই আমার অবস্থা এর আগে আমি যেটা বললাম না, ওবায়দুল কাদেরের মুসলমানি দেওয়ার সময় যেভাবে কান্নাকাটি করে, আপনি দেখবেন আমার অবস্থা ওইরকমভাবে আমি কান্নাকাটি করতেছি আর দৌড়াচ্ছি, টেরিবল অবস্থা। এইগুলো রাজনীতির বাস্তব অবস্থা।